শুভ সন্ধ্যা। আজকের লাইভ শর্ট কেস ক্লাসে ফর দ্য ফাইনাল প্রফেশনাল এক্সামিনি। যদি ঠিকমতো ভিডিও দেখা যায় কেউ কমেন্ট করে জানাও সাউন্ড ক্লিয়ার কিনা, তাহলে আমি শুরু করতে পারি। আমি এর আগে ফাইনাল প্রফেশনাল এক্সামিনিদের জন্য ভাইবা রিলেটেড কিছু ক্লাস নিয়েছিলাম। আজকে শর্ট কেসের উপর একটা ক্লাস নেব। মনে হচ্ছে সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। আজকে আমাদের টপিকস শর্ট কেস এক্সামিনেশন, ওকে, ফর দ্য ফাইনাল প্রফেশনাল এক্সামিনি। ওকে, শর্ট কেস বলতে আসলে আমরা কি বুঝি, আসলে পরীক্ষায় কি জিজ্ঞেস করতে হয় ফাইনাল প্রফেশনাল পরীক্ষায়। তোমরা যখন ওয়ার্ডে প্লেসমেন্টে ছিলে তখন আসলে আমরা অনেক কিছুই করিয়েছিলাম। শর্ট কেস, লং কেস, কীভাবে কেস হিস্ট্রি নিতে হয়, প্রতিটা পেশেন্ট ধরে ধরে অনেক বিস্তারিত দেখা যায় পড়ানো হয়। কিন্তু পরীক্ষায় খুব বেশি কিছু ধরা হয় না, সাধারণত অল্পের মধ্যে ধরা হয়, একদম সুপারফিশিয়াল, যতটুকু না পারলেই নয়, মেনলি ওই জিনিসটাকে হাইলাইট করা হয়। ওকে, পরীক্ষার আগে খুব বেশি করে অতিরিক্ত পড়ে আসলে মাথা গরম করার দরকার নেই। আমি যতটুকু জানি আগামী মাসে হলো যাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে, ফাইনাল প্রফেশনাল পরীক্ষা, ওদের ডেট দিয়ে দিয়েছে। কাজে ওদের জন্য আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ হয়তো এর মধ্যে আমরা কেস রিলেটেড ক্লাস নেওয়ার আর সময় পাবো কিনা আসলে আমরা বলতে পারি না। শর্ট কেস ক্লাস আজকে আমার আসলে টার্গেট ছিল অন্তত কিছু পেশেন্ট দেখানো, এক্সামিনেশন মেথডগুলো দেখানো। কিন্তু যেহেতু করোনা পরিস্থিতি, তোমরা জানো, যেহেতু অবস্থা ভালো না, করোনা পরিস্থিতি এখন আছে, সে কারণে আসলে আমি ওরকম ভলান্টিয়ার পাইনি। অন্তত 2জন বা 3জন ভলান্টিয়ার লাগতো আসলে আমার এক্সামিনেশনগুলো দেখানোর জন্য। তো আজকে আমি কী কী কেস দেওয়া হয় শর্ট কেস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় ওগুলো একটু বলে দিব, প্লাস একটু সুপারফিশিয়ালি ডিসকাশন করে দেবো। মেনলি পরীক্ষা চেষ্টা যতটুকু দেওয়া হয়, ডেপথ পড়াশোনা তোমরা একটু বই থেকে একটু পড়াশোনা করে নেবে। অত ডেপথ আসলে ধরা হয় না, আমি যতটুকু দরকার সামান্য ওইটাই আমি ডিসকাশন করে দেবো, মেনলি টপিক্সগুলো। এক্সামিনেশন মেথড, এটা আসলে ভিডিও করতে হবে। আমি আসলে একটা সময় ভিডিও করে আসলে তোমাদেরকে যদি দিতে পারতাম খুব ভালো হতো। সামনে আমি চেষ্টা করব ভিডিও করে এক্সামিনেশনটা আপলোড করে দেওয়া, ওকে। আর কারো যদি কোনো সমস্যা থাকে, স্পেসিফিক্যালি কোনো জিনিস নিয়ে ডিসকাশন করতে হবে, একটু কমেন্ট করে জানাবে, আমি ওটা বলে দেব, ওকে। তাহলে আমাদের শর্ট কেসে আসলে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় কী দিই আমরা, যদি সিস্টেম ওয়াইজ আমি বলি, তাহলে রেসপিরেটরি সিস্টেমে আমরা কী কী দিয়ে থাকি। আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট দিয়ে থাকি চেস্ট এক্সামিনেশনের জন্য, আমরা সিইপিডি পেশেন্ট দিয়ে থাকি, কনসোলিডেশন দেই, প্লুরাল ইফিউশন দেই, ফাইব্রোসিস দেই, কলাপস দেই, নিউমোথোরাক্স একিউট একটা ইমার্জেন্সি। যদিও এটা আসলে শর্ট কেসের জিনিস, অনেক সময় দেখা যাচ্ছে নিউমোথোরাক্স কেস পাওয়া যায় না, কিন্তু নিউমোথোরাক্সও পড়তে হবে। অনেক সময় পেশেন্ট পেলে স্যাররা পরীক্ষা করে নিয়ে যেতে পারে নিউমোথোরাক্স, ওকে। মাসলেশন দিয়ে থাকি। এগুলো হলো আমাদের রেসপিরেটরি সিস্টেম রিলেটেড। এবং শর্ট কেস যতগুলো সিস্টেম আছে তার মধ্যে সবচেয়ে কঠিন কিন্তু রেসপিরেটরি সিস্টেম। এবং স্যাররা অন্যান্য সিস্টেম থেকে কোনো শর্ট কেস কতটুকু দিবে ওটা আমি বলতে পারি না, তবে রেসপিরেটরি সিস্টেম সবাইকে ফেস করে আসতে হয়, এটা সবার জন্য ম্যান্ডেটরি। কিন্তু অন্যান্য সিস্টেমগুলো দেখা যায় হয়তো একটু স্কিপ হতে পারে, কিন্তু রেসপিরেটরি সিস্টেমটা খুব ভালো পড়াশোনা লাগবে। দেন আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এর মধ্যে পালস দেখা থেকে আরম্ভ করে ব্লাড প্রেশার আসলে পরীক্ষায় স্যাররা খুব একটা মাপতে দেন না। পালসটা নিয়ে আসলে অনেকগুলো প্রশ্ন করেন, পালস এক্সামিনেশন, পালস রিলেটেড কোশ্চেন। দেন প্রিকর্ডিয়াম এক্সামিনেশন, প্রিকর্ডিয়ামে ভালভুলার হার্ট ডিজিজ যে পেশেন্টগুলো, এগুলো যদিও আসলে মারমার নিয়ে আসলে এমবিবিএস লাইফে খুব একটা ফ্যাসিনেশন থাকে যে কোন ভালভুলার হার্ট ডিজিজে কেমন মারমার থাকে। এমবিবিএস লাইফে আসলে পরবর্তীতে লাইফেও শুধু নট অনলি এমবিবিএস লাইফ, পরবর্তী লাইফেও দেখা যায় অনেকে ভালভুলার হার্ট ডিজিজে আসলে কোন মারমারটা কেমন এটা আসলে ভালো বোঝা যায় না। তো এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে খুবই দুশ্চিন্তা থাকে যে স্যার আমি তো মাইট্রাল স্টেনোসিসের মারমারটা বুঝি না, আমি আসলে ওইভাবে অত বেশি প্র্যাকটিস করা হয়ে ওঠে নাই, অথবা বুঝতে পারি না, আমার কানে ঠিকমতো আসে না, এটা নিয়ে অনেকের সমস্যা থাকে। তো ভালভুলার হার্ট ডিজিজে আমি অতটুকুই বলে দিতে পারি, আসলে স্যাররা মেনলি এক্সামিনেশনে মেথডটা বেশি চেক করেন যে তুমি মেথডিক্যালি এক্সামিনেশনটা করতে পেরেছো কিনা। ডায়াগনোসিস মোটামুটি একটা হলে হবে, অথবা স্যাররা অনেক সময় হিন্টস দিয়ে থাকেন। ডায়াগনোসিস বলতে পারলে তো খুবই ভালো, এটা তো অবশ্যই এনকারেজ করার মতো। কিন্তু ডায়াগনোসিস পারি না বা ডায়াগনোসিস হয় না শর্ট কেসে, এটা নিয়ে দুশ্চিন্তা করার চাইতে বরং মেন টেনশন করা উচিত হলো আমার এক্সামিনেশন মেথডটা ঠিক মতন হয়েছে কিনা। এক্সামিনেশন মেথডটা ঠিক মতন হবে, বাকিটা নিয়ে দুশ্চিন্তা না করা ভালো, স্যাররা বুঝে নেবে বাকিটা, এতটুকু ট্রাস্ট স্যারদের উপর রাখা যায়।
সো এটা হলো কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন এবং প্রিকর্ডিয়াম রিলেটেড। অ্যাবডোমেন এক্সামিনেশন আসলে অ্যাবডোমেন যদিও আমি ভাইভাতে বলেছিলাম যে অ্যাবডোমেনে আসলে এখানে জিআইটি নন জিআইটি মানে হ্যাপাটোলজি, নেফ্রোলজি এবং হলো লিম্ফয়েড সিস্টেমের অনেকগুলো পার্ট আছে, কিন্তু এক্সামিনেশন বলে জি অ্যাবডোমেন বললে আসলে হোলটাই বোঝায় একসাথে। ওকে, এখানে অনেকগুলো পার্ট আছে। মেনলি আসলে জিআইটিতে স্যাররা হলো লিভার, স্প্লিন, কিডনি, অ্যাসাইটিস এক্সামিনেশন এই জিনিসগুলাই দিয়ে থাকেন বেশি, বিশেষত অ্যাসাইটিসটা খুব দিয়ে থাকেন স্যাররা পরীক্ষায়। এবার আসুন নিউরোলজিতে লোয়ার লিম এক্সামিনেশনটা স্যার অনেক সময় দিয়ে থাকেন। তো নিউরোলজিক্যাল এক্সামিনেশন অফ লোয়ার লিম এটা তো আসলে অনেক বড় একটা জিনিস। দেখা যায় 5 মিনিট যেটা শর্ট কেসের জন্য অতটুকু সময় এটা করা যায় না। তো স্যাররা দেখা যায় মানে স্পেসিফিক অনেক সময় বলে থাকেন যে তুমি একটু নি জার্কটা দেখাও, এঙ্কেল জার্কটা দেখাও, একটু প্ল্যান্টার এক্সামিনেশন করে দেখাও, বা সেন্সরি এক্সামিনেশন কীভাবে করে, বা একটু ডার্মাটোমটা বলো, এরকম স্পেসিফিক দেখা যায় বলে থাকেন। পুরো এক্সামিনেশনটা আসলে খুব বেশি দিয়ে থাকেন না। দেন আমরা যদি জেনারেল এক্সামিনেশনের দিকে ধরি যে কী কী দিয়ে থাকেন, যে কীভাবে এনিমি এক্সামিনেশন করে একটু দেখা, বা জন্ডিস এক্সামিনেশন, দেন লিম্ফ নোড এক্সামিনেশন, এটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। থাইরয়েড এক্সামিনেশন এখন পরীক্ষা খুব বেশি দেওয়া হয় না, এটা সার্জারি বা ইএনটির দিকে বেশি চলে যায়, কিন্তু মেডিসিনও যদি থাইরয়েড এক্সামিনেশন তোমাকে দেয়, তুমি বলতে পারবে না যে হলো যে স্যার থাইরয়েড এক্সামিনেশন এটা মেডিসিনের কেস, এরকম বলা যাবে না। থাইরয়েড এক্সামিনেশনও মেডিসিনে দিতে পারে, কাজে এটাও শিখে রাখতে হবে। ওকে, আর হেড নেক রিজনে যদি আসো, এখানে আসলে হলো নিউরোলজিক্যাল যে এক্সামিনেশন, যে বিষয়টা হলো 7th ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনটা, এটা স্যাররা খুব দিয়ে থাকেন। 7th ক্রেনিয়াল নার্ভ এছাড়া 3, 4, 6 এক্সামিনেশন এটাও খুব দিয়ে থাকেন। কাজেই এগুলো হলো আমাদের শর্ট কেসের বিষয়বস্তু, মানে এর মধ্যে দেখা যায় জিনিসগুলো সীমাবদ্ধ থাকে। একজনকে যে সব কিছু জিজ্ঞেস করবে তা না, কিছু কিছু জায়গা থেকে জিজ্ঞেস করে থাকেন। ওকে, আমি প্রথমে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন নিয়ে একটু বলি। আমি কোনোটা আসলে খুব বেশি বিস্তারিত যাব না, যতটুকু পরীক্ষা দরকার, যতটুকু না জানলে নয়, যতটুকু না জানলে ফেল হতে পারে সেটা নিয়ে ডিসকাশন করবো। বইতে অনেক মানে ভাস্ট ডিসকাশন আছে। এছাড়া একটা বই আবদুল্লাহ স্যারের শর্ট কেস একটা বই আছে, এক্সেলেন্ট একটা বই শর্ট কেস ফলো করার জন্য। আসলে এটা পড়লে আসলে এক্সট্রা তেমন কিছু করতে হয় না, এই বইটা তোমরা একটু ফলো করতে পারো। ওকে, আচ্ছা এবার তাহলে আমি রেসপিরেটরি সিস্টেম নিয়ে একটু বলি। আমরা এক্সামিনেশনে জানি যে সিস্টেমিক এক্সামিনেশনের 4টা পার্ট আছে: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। ওকে, তো আমরা রেসপিরেটরি সিস্টেম ইন্সপেকশনে আমরা কী কী দেখে থাকি? রেসপিরেটরি রেট ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা অনেকেরই ভুল রেসপিরেটরি রেটটা বলা হয়ে ওঠে না এক্সামিনেশনে। ওকে, দেন শেপ অফ দ্য চেস্ট। ওকে, রেসপিরেটরি রেট, শেপ অফ দ্য চেস্ট। অনেক সময় দেখা যায় স্যাররা এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকেন, খুব বেশি আগাতে চান না। ওকে, এরপর যদি বলি সিরিয়ালি ইম্পর্টেন্ট হিসেবে রেসপিরেটরি মুভমেন্ট, এটা কি ইউনিল্যাটারাল নাকি বাইল্যাটারাল, কোনো দিকে মুভমেন্ট সিমেট্রিক্যাল মুভমেন্ট আছে নাকি এসিমেট্রিক্যাল, কোনো দিকে মুভমেন্ট ডিমিনিশড আছে কিনা। ওকে, সুপ্রাস্টার্নাল, সুপ্রাক্লাভিকুলার, ইনফ্রাক্লাভিকুলার, ওকে, ইন্টারকোস্টাল ইনগ্রোয়িং, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এছাড়া এক্সট্রা কিছু ফাইন্ডিংস থাকে, যেমন এটা সব জায়গাতে বলা হয় যে হেয়ার ডিস্ট্রিবিউশন ইন স্কার মার্ক, ইন পাংচার মার্ক, যেমন রেসপিরেটরি সিস্টেমে প্লুরাল ডিফিউশন যদি থাকে, এটা যদি এক্সামিনেশন দেয় অনেক সময় দেখা যায় পাংচার মার্ক থাকতে পারে। ওকে, এই জিনিসগুলো অ্যাক্সেসরি কোনো ফাইন্ডিংস। এছাড়া আরও বেশ কিছু ইন্সপেকশন, আরও কিছু জিনিস যেগুলো নট সো ইম্পর্টেন্ট। ওকে, পালপেশনে যদি আসে, পালপেশনে মূলত 4টা পয়েন্ট। ওকে, পজিশন অফ ট্রাকিয়া। ওকে, 1 নম্বর হলো আমরা ট্রাকিয়া এক্সামিন করি, দেন অ্যাপেক্স গেট, দেন ভোকাল ফ্রেমিটাস। ভোকাল ফ্রেমিটাসটা আজকালকার অনেক বই থেকে উঠে গেছে, অনেকে করতে চান না, কিন্তু এটা করে ফেলবা। অনেক সময় না করলে দেখা যায় স্যাররা মাইন্ড করেন ভোকাল ফ্রেমিটাস। দেন চেস্ট এক্সপানশন। এক্সপানশন আর এক্সপান্সিবিলিটি এই টার্মগুলো নিয়ে সমস্যা লাগে, চেস্ট এক্সপানশন বললেই এনাফ। ওকে, যেহেতু আমরা মেপে ফেলতেছি, সো চেস্ট এক্সপানশন। দেন পারকাশন। পারকাশন দেখার সময় আমরা যে একটা পারকাশন দেখায়, প্লাস অনেক সময় বিশেষত ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিবিডি পেশেন্টের বেলায় এরিয়া অফ লিভার ডালনেস, আপার বর্ডার অফ লিভার ডালনেস এবং এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস, এটা অনেক সময় রেসপিরেটরি সিস্টেমে দেখা হয়। ওকে, যদিও আপার বর্ডার অফ লিভার ডালনেস আসলে লিভার এক্সামিনেশনের পার্ট, কিন্তু অনেক সময় এখানেও দরকার পড়ে বিষয়টা। তো ব্রঙ্কিয়াল অ্যাজমা বা এমফাইসিমার পেশেন্ট থাকলে অনেক সময় যে আপার বর্ডার অফ লিভার ডালনেস, যেটা রাইট 4th or 5th ইন্টারকোস্টাল স্পেসে থাকে, এটা অনেক সময় ডাউনওয়ার্ড চলে যায়। ওকে, এবং এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস, যেটা কার্ডিয়াক এরিয়া যতটুকু ডাল থাকার কথা আমাদের, এটা দেখা যায় ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিবিডি স্পেশালি এমফাইসিমা পেশেন্টের বেলায় অবলিটারেটেড থাকে। দেখা যায় এখানে পারকাশন নোট অনেক সময় ডাল নামে রেজোনেন্ট হয়েছে। ওকে, দেন অসকালটেশন। অসকালটেশনের 3টা পার্ট। আমরা প্রথমে ব্রেথ সাউন্ডটা দেখা হয়। ওকে, ব্রেথ সাউন্ডটা দেখা হয়, দেন কী করবো, এডেড সাউন্ড দেখা হয়, আর ভোকাল রেজোনেন্স। এই 3টা জিনিস সম্বন্ধে কমন করা হয়। তো স্যাররা দেখা যায় যে আসলে এক্সামিনেশন অনেক সময় পুরোটা দেন না। স্যাররা ধরো একটা
ব্রঙ্কিয়াল এজমা পেশেন্ট আছে, বললো কি স্যাররা যে এটা শুধু অসকালটেশন করো। পারকাশন এবং অসকালটেশনটা নিয়ে আসলে স্যাররা পরীক্ষা হলে খুব বেশি মাথা কামান, এই দুইটা জিনিসই বেশি দিয়ে থাকেন। তোমরা শেখার সময় অবশ্যই পুরোটা শিখবে, আমি যেখানে বেশি ইম্পর্টেন্ট ওইটা নিয়ে একটু কথা বলবো। যেমন ধরো একটা ব্রঙ্কিয়াল এজমা পেশেন্টের আমরা অসকালটেশন করলে কী পাই, আসলে এটা শুধু অসকালটেটরি ফাইন্ডিংসটাই বেশি ইম্পর্টেন্ট। এছাড়া ইন্সপেকশনে তো আমরা দেখবো যে রেসপিরেটরি রেট বেড়ে গেছে, ওকে, রেসপিরেটরি রেট বেড়ে গেছে কিন্তু চেস্ট মুভমেন্টটা কমে গেছে, যেটা সিমেট্রিক্যালি দুই পাশেই কমে যায়। এছাড়া আসলে ইন্সপেকশনে ফাইন্ডিংস তেমন কিছু পাওয়া যায় না, পালপেশনের ফাইন্ডিংস সব নর্মাল থাকে, পারকাশনের ফাইন্ডিংস সব নর্মাল থাকে, রেজোনেন্ট চেস্ট পাওয়া যায়। যদি অসকালটেশন করা হয় তাহলে আমরা ব্রিথ সাউন্ডটা পাবো হলো ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন, টার্মগুলো মনে রাখবে, ওকে, ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন। আর এডেড সাউন্ড পাওয়া যায়, রঙ্কাই পাওয়া যায়, ফুল চেস্টে অনেকগুলো রঙ্কাই পাওয়া যায়, ওকে। এটাকে হুইজও বলা হয়, যখন আমরা এমনি খালি কানে শুনি তখন এডেড সাউন্ডটাকে আমরা হুইজ বলি, আর এক্সামিনেশন করে পেলে রঙ্কাই বলি, আর ভোকাল রেজোনেন্স নর্মাল থাকে। এটা হলো আমাদের ব্রঙ্কিয়াল এজমা পেশেন্টের বেলা, ওকে। সেম ধরনের ফাইন্ডিংস পাওয়া যায় সিওপিডিতে। তাহলে সিওপিডি আর ব্রঙ্কিয়াল এজমা এক্সামিনেশন আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করবো? সিওপিডিতে দেখা যায় যে ইন্সপেকশনে চেস্ট একটু ব্যারেল শেপের চেস্ট হয়ে যায়। ব্যারেল শেপের চেস্ট মানে চেস্টে দুই ধরনের ডায়ামিটার আছে, এন্টেরিয়র পোস্টেরিয়র এবং ট্রান্সভার্স ডায়ামিটার। আমাদের নর্মালি ট্রান্সভার্স ডায়ামিটারটা এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বা এপি ডায়ামিটার থেকে বেশি থাকে। যখন দুইটা সমান হয়ে যায় তখন চেস্টটা মনে হয় একটু সামনের দিকে বেড়ে গেছে, ওকে, তখন এটাকে বলা হয় ব্যারেল শেপের চেস্ট। এটা সাধারণত সিওপিডিতে বেশি পাওয়া যায়, ওকে। তারপর এখানে দুইটা পয়েন্ট পালপেশনে এড করতে হয় সিওপিডির বেলায়, সেটা হলো ট্রাকিয়াল টাগ এবং প্রিকোস্টার্নাল ডিস্টেন্স, ওকে। ট্রাকিয়াল টাগ মিনস হলো ইন্সপিরেশনের সময় ট্রাকিয়াটা ইনওয়ার্ড মুভমেন্ট হবে, এটা সিওপিডিতে পাওয়া যায়। আর প্রিকোস্টার্নাল ডিস্টেন্সটা ইউজুয়ালি 3 ফিঙ্গার থাকে, এক্ষেত্রে ডিস্টেন্সটা কমে আসে। এই দুটা পয়েন্ট পালপেশনে এড করতে হয়, ওকে। আর বাকি সব জিনিস একই। এই হলো আমাদের ব্রঙ্কিয়াল এজমা এবং সিওপিডি বেলায়। আর যদি একটা পেশেন্ট আমাদের প্লুরাল ইফিউশন দেওয়া হয়, পরীক্ষায় আমরা সবচেয়ে বেশি যেটা দিয়ে থাকি আসলে চেস্ট থেকে, সেটা হলো প্লুরাল ইফিউশন। এটা এক্সামিনেশন করলে কী পাবে তুমি? ইন্সপেকশনে যে সাইডে প্লুরাল ইফিউশনটা ওই সাইডে হলো চেস্ট মুভমেন্টটা ডিমিনিশ থাকে, অপোজিট সাইডে নর্মাল থাকে। আর যদি আমরা পালপেশন করি দেন ট্রাকিয়াটা অপোজিট সাইডে ডেভিয়েটেড থাকবে, এপিক্স বিটটা নর্মাল থেকে, যদি রাইটে ইফিউশন থাকে তাহলে নর্মাল যেখানে থাকে তার থেকে অপোজিট সাইডে যাবে আর কি এপিক্স বিট। দেন ভোকাল প্রিমিটাস যেখানে ইফিউশন ফ্লুইডটা থাকে তার উপরে ভোকাল প্রিমিটাসটা ডিমিনিশড পাওয়া যাবে এবং চেস্ট এক্সপানশনটা ডিমিনিশড পাওয়া যাবে। চেস্ট এক্সপানশন কীভাবে দেখি? আমরা জাস্ট হাতেই দেখে ফেলি, দুইটা জায়গাতে দেখি। একটা হলো ওভার দ্য নিপেল মিড লাইনে, আরেকটা হলো নিচে সাবকোস্টাল রিজিয়নে, লোয়ার কোস্টাল রিজিয়নে। উপরে যেটা দেখা হতো আগে, এটা এখন আর দেখা হয় না। এখন মেইনলি লোয়ার কোস্টাল রিজিয়ন এবং হলো নিপেল লাইনে, মানে 4th ইন্টারকোস্টাল স্পেস বরাবর যে লাইনটা, এই দুটা লাইনে হলো চেস্ট এক্সপানশন আমরা হাতে দেখি। এছাড়া ফিতা দিয়েও দেখা যায়, ওকে। দেন যদি আমরা পারকাশন করি একটা প্লুরাল ইফিউশনের উপরে, তাহলে পারকাশন নোটটা হবে ডাল। তো আগে ডালটা সারা শুনতে চেতে হলো স্টোনি ডাল নাকি উডি ডাল, এখন বইতে এই দুইটা টার্ম উঠে গেছে। তারপরে জেনে রাখো ইফিউশনে সাধারণত স্টোনি ডাল পাওয়া যায়, ওকে। দেন যদি আমরা অসকালটেশন করি প্লুরাল ইফিউশনে, তাহলে সব কিছু কমে যাবে, ব্রেথ সাউন্ড কমে যাবে, কোনো এডেড সাউন্ড পাওয়া যাবে না এবং ভোকাল রেজোনেন্সও কমে যাবে। এটা হলো প্লুরাল ইফিউশন। যখন একটা প্লুরাল ইফিউশন দিল তখনই স্যাররা জানতে চাইবে যে প্লুরাল ইফিউশনের কজ কী কী হতে পারে বা প্লুরাল ইফিউশনের ডিডি কী হতে পারে। মানে একটা পেশেন্টের তুমি পারকাশন নোট ডাল পেলে এবং ব্রেথ সাউন্ড হলো ডিমিনিশড আর অ্যাবসেন্ট পেলে, এরকম আর কিছু হতে পারে, ওকে। থিকেন থাকলে হতে পারে, মাসলিশনে হতে পারে, ওকে। কমপ্লিট কলাপস যদি হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে, এগুলোর ক্ষেত্রে হতে পারে। কিন্তু প্লুরাল ইফিউশনের কজ এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, 4টা কজ মনে রাখবে। আমাদের ক্ষেত্রে যেহেতু টিউবারকুলোসিস পেশেন্ট অনেক, সেটা হলো টিউবারকুলোসিস, পালমোনারি টিউবারকুলোসিস। অ্যাকচুয়ালি প্লুরাল ইফিউশন অ্যাকচুয়ালি যদি পালমোনারি টিউবারকুলোসিস না, এটা কোনো এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, কিন্তু স্যার এই ক্ষেত্রে এইভাবে শুনতে চান না, জাস্ট টিউবারকুলোসিস বললেই না। দেন প্লুরাল টিবি, অ্যাকচুয়ালি স্পেসিফিক টার্মটা হলো প্লুরাল টিবি হবে। দেন নিউমোনিয়া থেকে যেটা কমপ্লিকেশন হিসেবে প্যারানিউমোনিক ইফিউশন হয়। দেন ব্রঙ্কিয়াল কার্সিনোমা, দেন পালমোনারি ইনফার্কশন, এই 4টা কাজগুলো কমন। এছাড়া যদি ফিমেল পেশেন্ট হয়, আর্থ্রাইটিসের পেন থাকে, সেক্ষেত্রেও তো অ্যাসিডিটিকে নিয়ে আসা হতে পারে। আচ্ছা, এইগুলো হলো কমন কজেস অফ প্লুরাল ইফিউশন, ওকে। প্লুরাল ইফিউশন রিলেটেড অনেক কোশ্চেন স্যাররা করে থাকেন যে এটা কীভাবে ডায়াগনোসিস কনফার্ম করবো, স্যার চেস্ট এক্সরে করবো, চেস্ট এক্সরেতে যদি না বোঝা যায় তাহলে কী করবো, আলট্রাসোনোগ্রাম করবো, আরও কীভাবে আমরা কনফার্ম হতে পারি, সেটা হলো একটা নিডল অ্যাসপিরেশন দিয়ে।
আমরা যে জায়গাতে সবচেয়ে বেশি ডাল পাবো ওই জায়গাতে যদি একটা নিডল দিয়ে দিই এবং এটা যদি অ্যাসপিরেট করি তাহলে ফ্লুইড আসবে। তুমি অ্যাসপিরেট করে নিডল দিলে কিন্তু কোনো ফ্লুইড আসলো না, তাহলে কি হতে পারে? দেন এটা থিকেন প্লুরা হতে পারে, ওকে, মাস লিশন থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা প্লুরাল ইফিউশনের মতো ফাইন্ডিংস পাচ্ছি, কিন্তু আসলে ইফিউশন ফ্লুইডটা আমরা ড্র করতে পারছি না। এই রিলেটেড কোশ্চেনগুলো করা হয়। কি টেস্ট করবা, ইনভেস্টিগেশন করবা, প্লুরাল ফ্লুইড স্টাডি করবা। কী কী স্টাডি করা হয় একদম রেগুলারলি জিজ্ঞেস করা হয়, বই থেকে তোমরা দেখে নিও। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, দেন বায়োকেমিক্যাল ফাইন্ডিংস, গ্রাম স্টেনিং অ্যান্ড কালচার সেন্সিটিভিটি, এপি স্টেনিং অ্যান্ড কালচার সেন্সিটিভিটি, এবং হলো এক্সপোলিয়েটিভ স্টাডি, দ্যাট মিনস মেলিগন্যান্ট সেল দেখা হয়, ওকে। এছাড়া টিভির জন্য এডিনোসিন ডিএমএনএস নামে একটা টেস্ট আছে, এটা করা হয়। এটা বলা হয় এডিএ। এটা যদি 40-এর উপরে হয় তাহলে এটা সিগনিফিক্যান্ট, ওকে। এগুলো হলো আমাদের রিলেভেন্ট ইনভেস্টিগেশন। প্লুরাল ইফিউশন খুব দেওয়া হয় পরীক্ষা, এটা খুব ভালোভাবে করে আসবে। দেন কনসোলিডেশন, এটা আমরা একটা দিয়ে থাকি। কনসোলিডেশন মেনলি আসলে নিউমোনিয়া থেকে হয়ে থাকে বেশি, নিউমোনিক কনসোলিডেশনটা। এক্ষেত্রে আমরা কী পাবো? এক্ষেত্রে স্যাররা হলো পারকাশন আর অস্কালটেশনটা বেশি জিজ্ঞেস করে থাকেন। এটার উপরে যদি আমরা কনসোলিডেশন একটা পারকাশন করি তাহলে ডাল হবে। কীরকম হয়? উডি ডাল। তোমরা পরীক্ষা শুধু ডাল বললে না। আর যদি আমরা অস্কালটেশন করি তাহলে ব্রেথ সাউন্ডটা হবে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, ওকে। এটা একটা ব্লোয়িং নেচার হয়, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। মানে নর্মাল ব্রেথ সাউন্ডটাকে বলা হয় ভেসিকুলার ব্রেথ সাউন্ড, এক্ষেত্রে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হয়। কী ডিফারেন্স? ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হলো এরকম, আমরা ওয়েবটা যাই এরকম, মাঝখানে একটা গ্যাপ থাকে, ইন্সপিরেশন এবং এক্সপিরেশন ইকুয়াল এবং দেয়ার ইজ এ গ্যাপ ইন বিটুইন, এটা হলো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। আর যেটা ভেসিকুলার ব্রেথ সাউন্ড এটা হলো এরকম। দ্যাট মিনস ইন্সপিরেশনটা অনেক বেশি থাকে, দেন এক্সপিরেশনটা ছোট থাকে এবং দেয়ার ইজ নো গ্যাপ ইন বিটুইন, এটা হলো ভেসিকুলার ব্রেথ সাউন্ড। আর একটা হলো ভেসিকুলার প্রলং এক্সপিরেশন, দ্যাট মিনস ইন্সপিরেশনের সাথে এক্সপিরেশনটা বেশি হয়ে যায়। তো এটা হলো। আর কনসোলিডেশনে এডিশনাল ফাইন্ডিংস হিসেবে আমরা অনেক সময় ক্রিপিটেশনস পাওয়া যায়। যদি হলো নিউমোনিয়া রেজুলেশনের স্টেজে থাকে তখন কিছু ক্রিপিটেশনস বা ক্র্যাকলস পাওয়া যেতে পারে, ওকে। আর প্লুরাল ইনভলভমেন্ট পুরুষই থাকলে প্লুরাল রাপ পাওয়া যেতে পারে, ওগুলো এটিপিক্যাল ফাইন্ডিংস। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড বললে স্যাররা অনেক খুশি হয়ে যান অ্যাকচুয়ালি। এবং ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা অনেক সময় ছবি আঁকতে দেয়, তোমরা এরকম দুইটা আঁক দেবে, এর একটা ছবি আঁকাটা শিখে নেবে, ওকে। দেন চলে আসো কলাপস এবং ফাইব্রোসিস। অ্যাকচুয়ালি কলাপস এবং ফাইব্রোসিসের অনেকগুলো ফাইন্ডিংস একরকম, এক্সেপ্ট কলাপসের কিছু ক্রিপিটেশনস পাওয়া যায় লাংসে, ফাইব্রোসিসে পাওয়া যায় না। ফাইব্রোসিস একদম সাইলেন্ট লাং, দ্যাট মিনস যদি আমি পারকাশন করি পারকাশন নোট ডাল পাবো, অস্কালটেশন করলে ব্রেথ সাউন্ড। এক্ষেত্রে আসলে এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, বইতে আসলে একটু কলাপসের ফাইন্ডিংসগুলো ইয়ের মতো লিখেছে, কনসোলিডেশনের মতো লিখেছে। আসলে কলাপসটা যদি প্যাটার্ন ব্রঙ্কাস থাকে তাহলে ফাইন্ডিংসটা হবে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। আর কলাপস মানে যদি পুরোপুরি কলাপস হয়ে যায় তাহলে ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট ও ডিমিনিশড হয়ে যাবে। ফাইব্রোসিসও সেম জিনিস, ওকে। দেন যদি আমরা এডেড সাউন্ড দেখি, কলাপসে নো এডেড সাউন্ড, মানে যদি প্যাটার্ন ব্রঙ্কাস থাকুক অথবা না থাকুক কলাপসে এডেড সাউন্ড পাওয়া যায় না, কিন্তু ফাইব্রোসিসে কিছু ক্রিপিটেশনস পাওয়া যায়, ওকে। এবং ফাইব্রোসিস এবং কলাপস যে সাইডে থাকে এই সাইডের চেষ্টা কী থাকে? ডিপ্রেস থাকে, ট্রাকিয়াটা সেম সাইডে চলে আসে, এটাকে বলে মেডিস্টিনাল শিফটিং। মেডিস্টিনাল শিফটিং বলতে ট্রাকিয়া শিফটিং অথবা অ্যাপিক্স বিক শিফটিংকে বুঝে। এটা সেম সাইড হতে পারে, অপোজিট সাইড হতে পারে। কলাপস কনসোলিডেশনের ক্ষেত্রে সেম সাইডে হয়। প্লুরাল ইফিউশন বা নিউমোথোরাক্সের বেলা অপোজিট সাইডে হয়। ব্রঙ্কিয়াল এজমা বা নিউমোথোরাক্সের বেলায় কোনো মেডিস্টিনাল শিফটিং হয় না, ওকে। যদি ফাইব্রোসিস পাওয়া যায়, যেমন ধরো তোমাকে একটা পেশেন্টের ফাইন্ডিংস ধরো তুমি পেলে এরকম যে একটা পেশেন্ট বললো যে তোমাকে অস্কালটেশন করো, তুমি অস্কালটেশনে দুই দিকে লাংসের দুই দিকে বেজে ক্রিপিটেশনস পেলে, ওকে, বাইলেটারাল ক্রিপিটেশন। এটা যদি একটা ডিডি জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবে? তাহলে বাইলেটারাল ক্রিপিটেশন, সেটা পরীক্ষা আমরা খুব দিয়ে থাকি। বাইলেটারাল ক্রিপিটেশনসের কজ হলো গিয়ে বাইলেটারাল ব্রঙ্কিয়েকটিসিস, ডিপিএলডি, দ্যাট মিনস ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, এবং যদি হার্ট ফেলিওর থাকে দ্যাট মিনস পালমোনারি এডিমা, দুই পাশে হলো ফ্লুইড জমে গেছে। এই তিনটা কারণে বাইলেটারাল ক্রিপিটেশনস আমরা পেতে পারি, ওকে। কীভাবে ডিফারেন্সিয়েট করবো আমরা? তার মধ্যে ব্রঙ্কিয়েকটিসিস এবং ডিপিএলডি দুটাতে কী থাকে? ক্লাবিং থাকে। কিন্তু যেটা পালমোনারি এডিমা, বাইলেটারাল বা হার্ট ফেলিওর, আমরা কথায় বললে হার্ট ফেলিওরের বেলা ক্লাবিং থাকবে না। এবার ব্রঙ্কিয়েকটিসিস এবং ডিপিএলডি কীভাবে ডিফারেন্সিয়েট করবো? দুইটার ক্ষেত্রেই সাইনোসিস থাকতে পারে একটা অ্যাডভান্স স্টেজে, বিশেষত ডিপিএলডের বেলা সাইনোসিসটা ভেরি কমন। ব্রঙ্কিয়েকটিসিসে একটা ফেজে কমন থাকতে পারে, দুইটাতে থাকতে পারে। আমরা এক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি হলো যদি স্যাররা জিজ্ঞেস করে যে কী জিজ্ঞেস করবে ব্রঙ্কিয়েকটিসিসের জন্য, তাহলে জিজ্ঞেস করবে যে আপনার কাশি খুব বেশি হয় কিনা এবং দুর্গন্ধযুক্ত কাশি হয় কিনা। হ্যাঁ,
কাফ, প্রোডাক্টিভ অফ প্রফিউজ স্পুটাম, এবং যেটা হয় অর্ডার আছে একেবারে হিলিটোসিস থাকে পেশেন্টের কফ। কিন্তু ডিপিএলডির বেলায় যে কফটা থাকে এটা ইউজুয়ালি ড্রাই কফ থাকে। কাজে একটাতে ড্রাই কফ আর একটাতে হলো প্রোডাক্টিভ কফ। এই দুটা দিয়ে আমরা দুটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। আদারওয়াইজ এক্সামিনেশন ফাইন্ডিংস সেম থাকে, কিন্তু একটু পার্থক্য আছে। এটা বইতে এভাবে বলা হয় যে ব্রঙ্কিয়েকটিসিসে বাইল্যাটারাল অর বাইবেজাল কোর্স ক্রিপিটেশনস হুইচ অল্টারস আফটার কাফিং, মানে কাশি দিলে এই কাশি কফ দেওয়ার পরে ক্রিপিটেশনসটা একটু অল্টার হয়, কিন্তু ডিপিএলডির বেলায় অল্টার হয় না, হুইচ ডাজ নট আফটার কাফ। এটা হলো ডিপিএলডির বেলায়। এইভাবে ডিফারেন্সিয়েট করা যায় এক্সামিনেশন ফাইন্ডিংস থেকে। সো বাইল্যাটারাল ক্রিপিটেশনস কোর্স ফাইন অনেক সময় তোমরা বুঝে উঠতে পারো না, এই কারণে আমরা অনেক সময় কমেন্ট করতে মানা করি যে কোর্স আর ফাইন বলো না, আপাতত বলেছে বাইল্যাটারাল বেজাল ক্রিপিটেশনস হুইচ ডাজ নট অল্টার আফটার কাফ, তাহলে এটা ডিপিএলডি। আর ডিপিএলডি ইউজুয়ালি আমরা পরীক্ষায় দিই না, আমরা দিলে ব্রঙ্কিয়েকটিসিস দিব, যেটা দিয়ে থাকি বাইল্যাটারাল বেজাল, বাইল্যাটারাল অর বাইবেজাল কোর্স ক্রিপিটেশন হুইচ অল্টারস আফটার কাফিং, এটা হলো ব্রঙ্কিয়েকটিসিসের জন্য প্রযোজ্য। ওকে, এই জিনিসটা আমরা পরীক্ষা দিয়ে থাকি। এদের বেলা ইম্পর্টেন্ট জিনিস হলো জেনারেল এক্সামিনেশনে কী পাওয়া, ক্লাবিং পাওয়া যায় জেনারেল এক্সামিনেশনে। ওকে, এই হলো আমাদের মেনলি রেসপিরেটরি সিস্টেম থেকে ডিসকাশন। এবার যদি আমি একটু কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে ডিসকাশন করি, সেটা হলো পালসটা আমরা খুব দিয়ে থাকি। ওকে, পালস হলো পালস এক্সামিনেশন করলে কিন্তু জিজ্ঞেস করলে কিন্তু অল পেরিফেরাল পালস, দ্যাট মিনস রেডিয়াল পালস, ব্রাকিয়াল পালস, ক্যারোটিড পালস, ফিমোরাল পালস, পপলেটিয়াল পালস, দেন পোস্টেরিয়র টিবিয়াল পালস, আর্টারিয়া ডরসাল স্পিরিস, সবগুলো এক্সামিনেশন করতে হবে যদি তোমাকে স্পেসিফাই না করে দেয়। তো সাধারণত আমরা রেডিয়াল পালসটাই দেখি। আগের বইতে 3 ফিঙ্গার ছিল পালস এক্সামিনেশনে, বর্তমান বইতে কিন্তু 2 ফিঙ্গার। ওকে, এটা একটু দেখে নেবে। বর্তমানে কিন্তু বইতে 2 ফিঙ্গার করে 2 ফিঙ্গার দিয়ে হলো পালস এক্সামিনেশন বলা হয়েছে, মানে একটা ফিঙ্গার দিয়ে বলা হয়েছে যে আগে 3টা, তো হ্যাঁ 3টা ফিঙ্গারে 3টা কাজ, একটা দিয়ে আমরা ফিক্স করি, একটা দিয়ে পালপেট করি, আর একটা দিয়ে হলো ব্যাকফ্লো যাতে না হয় ওটাকে অবলিটারেট করা হয়। তো এখন বলা হয় যে ওই যেটা ব্যাকফ্লো অবলিটারেট করে একটা বাদ গেল আর কি। ওকে, বাকি 2টা আছে। সো একটা পালস কীভাবে ডেসক্রাইব করতে হয়, একটা পালস দেখার সময় আমরা কী কী দেখি, রেট, রিদম, ক্যারেক্টার, ভলিউম, কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল, রেডিও রেডিয়াল এবং রেডিও ফিমার রেডিয়াল, প্রতিটা জিনিস তোমাকে বলতে হবে। স্যার এখানে জিজ্ঞেস করে থাকে যে ভলিউম কোথায় সবচেয়ে ভালো বোঝা যায়। ভলিউম কিন্তু রেডিয়াল পালসের চাইতে ক্যারোটিড পালসে ভালো বোঝা যায়। ওকে, ক্যারোটিড পালস আগে আমরা হলো থাম দিয়ে দেখতাম, এখন বইতে কিন্তু এইভাবে দিয়েছে, দেখো এটা একটু চেঞ্জ করে ফেলেছে। আগের মতো দেখলেও কোনো সমস্যা নেই ক্যারোটিডটা, এবং 1 সেট এ টাইম দেখা হয়, 2 সেট কিন্তু একসাথে দেখা হয় না। ওকে, তাহলে ভলিউম এবং ক্যারেক্টার, বিশেষত এই 2টা জিনিস হলো ক্যারোটিডই সবচেয়ে ভালো বোঝা যায় পালসের মধ্যে। ব্লাড প্রেশার পরীক্ষা খুব বেশি দেওয়া হয় না, পালসের ক্যারেক্টারগুলো একটু পড়ে নিবে, ওই যে হাই ভলিউম পালস, লো ভলিউম পালসের কজগুলো, অ্যানাক্রোটিক পালস, ডায়াক্রোটিক পালস, ওয়াটার হেমার পালস কিসে পাওয়া যায়, যেমন ওয়াটার হেমার এরোটিক রিগ্যাজেশনে পাওয়া যায়, এটা সারা খুব জিজ্ঞেস করে থাকে। ওকে, এবার আসো প্রিকোডিয়াম এক্সামিনেশনে। প্রিকোডিয়াম এক্সামিনেশন ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। এখানে একটা অংশ আসলে আমরা করি না, সেটা হলো পারকাশনটা প্রিকোডিয়ামে করা হয় না, ইন্সপেকশন করা হয়, পালপেশন করা হয় এবং অসকালটেশন করা হয়। যদি বলা হয় অসকালটেট দ্য প্রিকোডিয়াম, তাহলে কিন্তু অবশ্যই আগে পালপেট করে অ্যাপেক্স বিটটা লোকেট করে তারপরে হলো অসকালটেট করতে হবে। মানে অসকালটেশন বললে সরাসরি অসকালটেশনে যাওয়া যাবে না, অসকালটেশন বললে আগে পালপেট করে প্রিকোডিয়াম লোকেট করে তারপরে অসকালটেশনে যাবে। ওকে, এবং আমরা ডায়াফ্রাম নর্মাল যেটা সেটা দিয়ে আমরা করব। শুধুমাত্র মাইট্রাল স্টেনোসিসের মারমার যদি আমরা দেখি, তখন আমরা এটা উল্টিয়ে বেল দিয়ে দেখব। ওকে, আর সব এক্সামিনেশনে মনে রাখতে হবে অবশ্যই আমরা পেশেন্টের রাইট সাইডে থাকবো, এটা একটু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং যে কোনো এক্সামিনেশনের ইন্সপেকশন সবসময় রাইট সাইড, ফুট এন্ড এবং হেড এন্ড এবং লেফট সাইড 4 দিক থেকে করার কথা। আমরা যদি অনলি রাইট সাইড থেকে করি, প্রিকোডিয়ামের ইন্সপেকশনটা কিন্তু আমরা বার্ড সাইড ভিউ উপর থেকে করি, উপরে গিয়ে এভাবে দেখি। ওকে, তাহলে এবং প্রিকোডিয়াম এক্সামিনেশন শেষ করতে হয় কিন্তু বেজ অফ দ্য লাং এক্সামিনেশন করতে হয়। যদিও বলা হয় যে এক্সামিন দ্য প্রিকোডিয়াম, কিন্তু এটার লাস্ট পয়েন্ট হলো অসকালটেশনে পেশেন্টের পিছনে গিয়ে পিঠে 2 দিকে স্কেপুলার যে লোয়ার টিপ থাকে, লোয়ার টিপের 2 দিকে আমরা স্টেথোস্কোপের ডায়াফ্রাম দিয়ে আমরা পেশেন্টকে বলি কি মুখা করে বড় করে শ্বাস নিই। ওকে, এইভাবে কিন্তু আমরা দেখে থাকি। এবং এটার এক্সামিনেশন একটা ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে প্রিকোডিয়াম এক্সামিনেশনে যে আমরা যখন অসকালটেট করি, ফার্স্ট আর্টসাউন্ড, সেকেন্ড আর্টসাউন্ড আমরা এগুলোর দিকে এবং মারমার দিকে, তখন কিন্তু পেশেন্টের এখানে হাত রাখতে হয়, ক্যারোটিডে হাত রাখতে হয়। ফার্স্ট আর্টসাউন্ড বোঝার জন্য যেটা কোয়ানসেট করে, যেটা কোয়ানসেট করবে না ওইটা সেকেন্ড আর্টসাউন্ড। এভাবে কিন্তু এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হবে যে এখানে একটা হাত রাখতে হবে। সাধারণত আমাদের বাম হাতটা লেফট ক্যারোটিডের উপর রাখি, ডান হাতে এক্সামিনেশন করি।
ওকে, কাজে প্রথমে আমরা কি করব, যদি অস্কাল্টার দ্য প্রিকর্ডিয়াম বলে তাহলে আমরা হাতে 3 ফিঙ্গার্স 4, 5, 6 ইন্টারকোস্টাল স্পেস, লেফট 4, 5, 6 ইন্টারকোস্টাল স্পেসে হাত রেখে আমরা অ্যাপেক্স বিটটা লোকেট করব। লোকেট করে যদি আমরা পাই ভালো, না পেলে আমরা লেফট লেটারে করব, লেফট লেটার করে আবার লোকেট করব। তারপর ওটা আমরা ফিতা দিয়ে মাপবো কত সেন্টিমিটার দূরে আছে। দেন এখানে স্টেথোটা আমরা বসিয়ে ওখানে আমরা কি শুনবো, প্রথমে হার্ট সাউন্ড শুনবো। ওকে, আমাদের প্রিকর্ডিয়াম 4টা এরিয়া আছে তোমরা জানো। মাইট্রাল এরিয়া সেটা লেফট 5th ইন্টারকোস্টাল স্পেসে থাকে, ইউজুয়ালি 9 to 10 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিডল্যান্ড। দেন ট্রাইকাসপিড এরিয়া সেটা লেফট 4th ইন্টারকোস্টাল স্পেসে, জাস্ট ল্যাটারাল টু দ্য স্টার্নাম। দেন এওর্টিক এরিয়া সেটা লেফট 2nd ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট ল্যাটারাল টু দ্য স্টার্নাম। অ্যান্ড পালমোনারি এটা পালমোনারি এরিয়া বললাম। দেন এওর্টিক এরিয়া সেটা হলো রাইট 2nd ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট ল্যাটারাল টু দ্য স্টার্নাম। ওকে, এইভাবে আমরা 4টা এরিয়া দেখবো। এই 4টা এরিয়াতে আমরা স্টেথো বসিয়ে পর্যায়ক্রমে দেখবো। এর মধ্যে ফার্স্ট হার্ট সাউন্ড মেনলি মাইট্রাল এরিয়াতে ভালো বোঝা যায়, সেকেন্ড হার্ট সাউন্ড কিন্তু পালমোনারি এরিয়াতে মানে লেফট 2nd ইন্টারকোস্টাল এটাতে ভালো বোঝা যায়। এগুলোর সময় হলো আমরা ক্যারোটিডে হাত রাখতে হয় মেনলি ইয়ের জন্য, হার্ট সাউন্ডটা বোঝার জন্য, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সাউন্ডের জন্য। বাকি দুটোর জন্য ক্যারোটিডে হাত রাখা এসেনশিয়াল না। এরপর আমরা হাত উইথড্র করতে পারি, কারো মনে না থাকলে অনেকক্ষণ রাখলেও সমস্যা নেই। দেন আমরা ক্যারোটিডে দেখব, কি দেখবো এখানে কোনো রকম মারমার পাওয়া যায় কিনা। এটা আমরা পরেও দেখতে পারি। আমরা পরে আবার 4টা স্পেসে স্টেথো দিয়ে কোনো মারমার আছে কিনা ওটা দেখবো। এবং যখন আমরা মাইট্রাল এরিয়া দেখবো, মাইট্রাল এরিয়ার পরে কিন্তু আমরা ট্রাইকাসপিড এরিয়াতে আসি না। মাইট্রাল এরিয়ার পরে পেশেন্টকে আমরা কী করবো, লেফট ল্যাটারাল করে ফেলবো, করে আমরা এক্সিলাতে দেখবো। পেশেন্টকে কী বলবো, মাইট্রাল এরিয়াতে আমরা মাইট্রাল স্টেনোসিসটা আসলে পুরোপুরি ভালোভাবে দেখতে হয় লেফট ল্যাটারাল করে এক্সিলার আগেই। সেটা হলো পেশেন্টকে আমরা বলি বড় করে শ্বাস নেন, আটকে রাখেন। ওকে, ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন যেটা, এটা করে তারপরে আমরা মাইট্রাল স্টেনোসিসের জন্য মাইট্রাল এরিয়াতে মারমার দেখি। দেন আমরা এক্সিলারি রিজিয়নে এওটিক মাইট্রাল রিগার্জিটেশনের মারমারটাও দেখে নিব। তারপরে আমরা মারমারের জন্য ট্রাইকাসপিড এরিয়া, পালমোনারি এরিয়া, এওটিক এরিয়া, দেন দুইটা আমাদের যে ক্যারোটিড, এখানে আমরা কোনো রেডিয়েশন আছে কিনা, যে এওটিক স্টেনোসিস থাকলে উপরের দিকে রেডিয়েশন আসে, এই দুটো জায়গাতে দেখব। ওকে, দেন আমরা পেশেন্ট, এটা হলো শোয়ানো অবস্থায়, পেশেন্ট শুয়ে থাকবে। দেন আমরা পেশেন্টকে বসাবো, বসিয়ে আবার আমরা 3টা জায়গাতে এক্সামিনেশন করা হয়। সেটা হলো পালমোনারি এরিয়া, এওটিক এরিয়া এবং ট্রাইকাসপিড এরিয়া, 3টা জায়গাতে দেখবো। ট্রাইকাসপিড এরিয়াতে আসলে এখন যখন দেখবো তখন এটাকে আর ট্রাইকাসপিড এরিয়া বলে না, তখন এটাকে বলা হয় লেফট ল্যাটারাল, যে লেফট প্যারাস্টার্নাল রিজিয়ন। লেফট প্যারাস্টার্নাল রিজিয়নে আমরা এওটিক রিগার্জিটেশনে মারমার দেখা। কীভাবে, পেশেন্টকে আমরা এখানে প্রথমে এওটিক মানে 2nd or 3rd ইন্টারকোস্টাল স্পেসে আমরা স্টেথো ডায়াফ্রাম ধরে পেশেন্টকে বলবো কি জোরে বড় করে শ্বাস নেন, আটকে রাখেন। তারপর আমরা পিছনে একটু হাত দিয়ে পেশেন্টকে বলবো সামনের দিকে ঝুঁকে আসেন। ওকে, তখন আমরা এওটিক রিগার্জিটেশনের যে আর্লি ডায়াস্টোলিক মারমারটা, এটা পাওয়া খুব কষ্টকর, এটা এইভাবে দেখতে হয়। তারপর আমরা পিছনে চলে যাব, গিয়ে বেজ অফ দ্য লাং এক্সামিনেশন করে আমরা প্রিকর্ডিয়াম এক্সামিনেশন শেষ করবো। যদিও নামে প্রিকর্ডিয়াম, একটা প্রিকর্ডিয়ামের পাশাপাশি কিন্তু বেজ অফ দ্য লাং দেখতে হয়, কারণ হার্ট ফেলিউর থাকলে বাইলেটারাল বেসাল ক্রিপিটেশন থাকে। ওকে, তাহলে এই ডিসকাশন। সবচেয়ে প্রবলেমেটিক মারমার কিন্তু মাইট্রাল স্টেনোসিস, এটা বোঝা খুব কষ্টকর এবং খুব কঠিন করে ম্যানুভার করে দেখতে হয়। এবং এওটিক রিগার্জিটেশন যেটা বসে ভালো দেখা যায়, এই দুটাই মাইট্রাল স্টেনোসিস এবং এওটিক রিগার্জিটেশন মারমার দুটা বোঝাই সবচেয়ে কষ্টকর, কারণ এই দুটো একেবারে লোকালাইজ থাকে এবং এগুলো ডায়াস্টোলিক মারমার। ডায়াস্টোলিক মারমার বোঝাই কষ্টকর, সিস্টোলিক মারমার কম্পারেটিভলি ইজি। মাইট্রাল স্টেনোসিসে মারমার থাকলে এটাকে কীভাবে ডেসক্রাইব করতে হয়, এই লাইনটা একটু শিখে রাখো। লো পিচড, লোকালাইজড, রাফ, রামলিং মারমার in the left 5th intercostal space, best heard with the bell of the stethoscope with patient in expiration. Okay, with breath holding in expiration, but breath holding after expiration. Low pitched, localized, rough rumbling in the left 5th intercostal space, best heard with the bell of the stethoscope with breath hold after expiration. এভাবে একটা লম্বা লাইন আছে, এই লাইনটা একটু মুখস্থ করে নেবে। অনেক স্যাররা এটার সাথে শুনতে চান যে একটু যে এটা বলা শেষ করলে দেন আমরা এওটিক রিগার্জিটেশন চলে যাই। এই লাইনটা পুরোপুরি বইতে খুব সুন্দর, আব্দুল্লাহ স্যারের বইতে খুব সুন্দর করে আছে, এটা ভালো করে পড়ে নেবে। হ্যাঁ, লো পিচড, লোকালাইজড, রাফ রামলিং। দেন আমরা এওটিক রিগার্জিটেশনে যদি বলি, এওটিক রিগার্জিটেশনের মারমার কিন্তু হলো সিস্টোলিক মারমার, পেনসিস্টোলিক মারমার, যেটা মাইট্রাল এরিয়াতে থাকে এবং রেডিয়েট করে হলো
লেফট এক্সিলাতে। ওকে, এগুলো ইজিলি বোঝা যায়। মেন সমস্যা হলো মাইট্রাল স্টেনোসিসটা, এটাই বইয়ের এটার ডেসক্রিপশনটা ভালোভাবে করে নেবে। ওকে, এই হলো আমাদের প্রিকর্ডিয়াম। এবার আমরা যদি অ্যাবডোমেনে চলে আসি, অ্যাবডোমেনে আসলে আমরা লিভার, স্প্লিন, কিডনি, অ্যাসাইটিস এই 4টা জিনিসই বেশি এক্সামিনেশন দেওয়া হয়। এছাড়া এমনি এপিগ্যাস্ট্রিক মাস থাকতে পারে। তো যদি আমরা স্যাররা অনেক সময় বলে থাকেন সরাসরি যে হলো পালপেট দ্য অ্যাবডোমেন, এটা এক জিনিস, অথবা পালপেট দ্য লিভার। ওকে, যদি লিভার আমরা পালপেশন করি, অর্গান পালপেশন, এটা তো এখানে যদি আমরা বলি ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, এক্ষেত্রে আসলে এটা খুব পুরোপুরি মানে মানা যায় না। ইন্সপেকশন তুমি করলে পালপেশনে সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন, দেন অর্গান পালপেশন, সুপারফিশিয়াল পালপেশন এবং ডিপ পালপেশন এগুলো আরম্ভ করতে হয় লেফট ইলিয়াক ফোসা থেকে। পেশেন্টকে আগে জিজ্ঞেস করে নিতে হয় আপনার পেটে কোথাও ব্যথা আছে কিনা, যেখান থেকে ব্যথা আরম্ভ অন্য জায়গা থেকে আরম্ভ করবো, যাতে ওই জায়গাটা সবার পরে দেখতে হবে। এছাড়া আদারওয়াইজ আমরা লেফট ইলিয়াক ফোসা থেকে আরম্ভ করবো। দেন আমরা অর্গান পালপেশন অ্যাকচুয়ালি স্যাররা বেশি দিয়ে থাকেন। তো যদি আমাদের বলে মানে লিভার পালপেট করতে, তাহলে আমরা কোথা থেকে স্টার্ট করব? রাইট ইলিয়াক ফোসা থেকে উপরের দিকে পালপেট করব। ওকে, হাত এভাবে টেনজেন্সিয়ালি যেতে পারে, অথবা আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গারের ল্যাটারাল বর্ডার আছে, এটা যে লোয়ার কোস্টাল মার্জিন আছে, রাইট লোয়ার কোস্টাল মার্জিন, এটার সাথে প্যারালালিও আসতে পারে। আমরা যেটা প্যারালালি এটাই বেশি করে থাকি। এবং টিপ অফ দ্য ফিঙ্গার থাকে হলো যে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল আছে তার বর্ডারে থাকে। পেশেন্টের আমরা মাথাটা একটু উপরের দিকে তুলতে বলি, বর্ডারটা ফিল করে তারপরে মাথাটাকে আমরা অপর দিকে ঘুরিয়ে দিই, যাতে পেশেন্ট কাশি টাশি না দেয়। কিন্তু ফেসের দিকে তাকিয়ে থাকতে হবে, কোনো পেইন হলে উইঞ্চিং হয় কিনা এটা দেখার জন্য। তারপর আমরা বলবো কি বড় বড় করে শ্বাস নিই, আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে আসবো। খুবই স্লোলি দেখতে হবে, তোমরা করো কি অনেক দ্রুত দেখে ফেলো, একবারে 1 থেকে 2 সেন্টিমিটার করে আগাবা। ওকে, পেশেন্ট শ্বাস নেবে, ইন্সপিরেশনে অ্যাবডোমেন কী হয় এক্সপান্ড করে, ওই সময় প্রেশার দিব। ওকে, আর এক্সপিরেশনে যখন এটা অ্যাবডোমেনটা হলো ছোট হয়ে আসে, তখন আমরা সামনের দিকে যাব। যখনই আমরা লিভারের এজ পেয়ে যাব, তখন সাথে সাথে আমরা এটার সারফেস মানে এজ মানে মার্জিন, সারফেস, টেন্ডারনেস, কনসিস্টেন্সি, এই 4টা পয়েন্ট দেখে ফেলবো। ওকে, দেন আমরা ফিতা দিয়ে এটা মেপে ফেলবো কত সেন্টিমিটার, এবং আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস দেখে নিব। ওকে, দেন অস্কালটেশন করে ফেলবো, যদি শুধু লিভার এক্সামিনেশন করলো। দেন আমরা লিভারের উপর স্ট্যাথোটা দেখে যে এখানে কোনো হ্যাপাটিক ব্রুই আছে কিনা বা রাব আছে কিনা এটা একটু দেখে নেব। তাহলে ডেসক্রাইবটা কীভাবে করতে হয়? সাপোজ একটা পেশেন্টের লিভার অ্যানলার্জ, ধরো যেটা 7 সেন্টিমিটার, তাহলে লিভার ইজ অ্যানলার্জড হুইচ ইজ অ্যাবাউট 7 সেন্টিমিটার ফ্রম দ্য রাইট কোস্টাল মার্জিন অ্যালং রাইট মিড ক্লাভিকুলার লাইন, মার্জিন রেগুলার অর ইরেগুলার তুমি যেটা পাবে, বা শার্প অর রাউন্ডেড, সারফেস রেগুলার অর ইরেগুলার অর নোডিউলার, কনসিস্টেন্সি সফট ফার্ম হার্ড যেটা পাও, তারপরে টেন্ডার অর নন টেন্ডার। ওকে, দেন আপার বর্ডার অফ লিভার ডালনেস যে স্পেসে পাও, অ্যান্ড দেয়ার ইজ নো হ্যাপাটিক ব্রুই অর দেয়ার ইজ প্রেজেন্স অফ হ্যাপাটিক ব্রুই অর রাম। ওকে, এইভাবে একটা লিভারকে ডেসক্রাইব করবো। একটা মাসের ডেসক্রিপশনটা আসলে একটা কমন একটা ডেসক্রিপশন যদি তোমরা জেনে নাও, তাহলে আসলে ইজি হয়ে যায়। স্প্লিন যদি আমাদের এক্সামিন করতে বলে, স্প্লিন আমরা রাইট ইলিয়াক ফোসা থেকে আরম্ভ করবো। পেশেন্ট ফ্ল্যাট শুয়ে থাকবে, আমরা যখন আম্বিলিকাস, বইতে আম্বিলিকাস থেকে দেওয়া আছে, কিন্তু আমরা রাইট ইলিয়াক ফোসা থেকে আরম্ভ করি। আমরা যখন আম্বিলিকাস ক্রস করি, তখন পেশেন্টকে রোল ওভার করে রাইট সাইডে নিয়ে আসি। ওকে, এবং বাম হাতটা আমরা স্প্লিন যেখানে থাকে, দ্যাট মিনস লেফট যে আমাদের কোস্টাল মার্জিন এন্টেরিয়র এক্সিলারি লাইনে, পোস্টেরিয়র এক্সিলারি লাইনের এখানে আমরা হাতটা রাখি পিছনের দিকে। ওকে, তারপরে আমরা হাতটা আস্তে আস্তে সামনে দিয়ে দেখি। ওকে, যদি একটা জায়গাতে না পাই, তাহলে আমরা উপরে নিচে পুরোটা মার্জিনই দেখবো, কিন্তু লেফট কোস্টাল মার্জিন। যদি একটা পেশেন্টের স্প্লিন পাওয়া যায়, কীভাবে ডেসক্রাইব করতে, অনুরূপভাবে স্প্লিন ইজ এনলার্জড হুইচ ইজ অ্যাবাউট 10 সেন্টিমিটার অর 12 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার যেটাই পাও, সেটা হলো ফ্রম দ্য এন্টেরিয়র এক্সিলারি লাইন। এটা কিন্তু এন্টেরিয়র এক্সিলারি লাইন থেকে মাপতে, ফ্রম এন্টেরিয়র এক্সিলারি লাইন টুয়ার্ডস রাইট ইলিয়াক ফোসা অ্যালং ইটস লং এক্সিস। এটা লং এক্সিস বলতে হয়, কারণ লং এক্সিস রাইট ইলিয়াক ফোসা বরাবর থাকে। যদি কখনো স্প্লিনের লং এক্সিস তোমার কাছে লেফট ইলিয়াক ফোসা বরাবর মনে হয়, তখন ওইটা বলতে হয় স্পেসিফিক লেফট ইলিয়াক ফোসা, কিন্তু ইউজুয়ালি রাইট ইলিয়াক ফোসা বরাবর থাকে স্প্লিনের লং এক্সিস। ওকে, এবং স্প্লিনের মিডিয়াল বর্ডার একটা নচ থাকে, 2 বা 3 নচ থাকতে পারে বা একটাও থাকতে পারে, এটা বলতে নচ ইজ প্রেজেন্ট ইন মিডিয়াল বর্ডার। ওকে, আর নচ থাকে বলে এটাকে আমরা পরে বলবো যেটা হলো স্প্লিনিক মাস ছিল। ওকে, এবং গেট অ্যাবাভ দ্য সুয়েলিং, স্প্লিনের বেলা এটা ইম্পর্টেন্ট, দ্যাট মিনস মাস এবং হলো লেফট লোয়ার যে কোস্টাল মার্জিন, যদি ফিঙ্গার ইনসিনুয়েশন টেস্ট ইজ পসিবল কিনা, বা গেট অ্যাবাভ দ্য সুয়েলিং পসিবল কিনা। যদি স্প্লিন হয়, তাহলে ফিঙ্গার ক্যান নট বি ইনসিনুয়েটেড বিটুইন দ্য মাস অ্যান্ড লেফট কোস্টাল মার্জিন। ওকে, দেন পারকাস করতে হয় স্প্লিনে। ওকে, পারকাস করে দেখতে হয় যে এই মাসটার সাথে, এই মাসের উপরে হলো আমাদের কী পাবো, ডাল পাবো। নর্মালি অ্যাবডোমেনে টিম্পেনিক পাওয়া যায়,
এখানে ডাল পাওয়া যাবে এবং এটা লেফট লোয়ার যে চেস্ট আছে ওইটার সাথে কন্টিনিউয়াস কিনা, স্প্লিনটা তো পিছন থেকে আসে এবং স্প্লিন যখন এনালার্জড হয় তখন কিন্তু অলরেডি 2.5 গুণ করো। ওকে, কোথাও 2 থেকে 3 গুণ লেখা, কোথাও 2.5 গুণ লেখা, কোথাও 3 গুণ লেখা, 2 থেকে 3 গুণ করো। ওকে, তারপরে অসকালটেশন করে দেখতে হবে কোনো স্প্রেডিং ক্রাফ পাওয়া যায় কিনা। ঠিক অনুরূপভাবে কিডনি এনলার্জমেন্ট দেখা হয়। এটা হলো কিডনি হলো লাম্বার মাস। ওকে, ফ্ল্যাঙ্কে হাত দিয়ে দেখা হয়। সেটা হলো বাম হাতটা পেশেন্টের নিচে হাত রাখতে হবে, যাতে এই ইন্ডেক্স ফিঙ্গারটা হলো পেশেন্টের নিচে 12 যে রিব আছে ওই রিব বরাবর থাকবে এবং টিপগুলো থাকবে মিড লাইনে, এই যে ফিঙ্গার টিপগুলো থাকবে মিড লাইনে এবং এই ইন্ডেক্স ফিঙ্গার থাকবে 12 রিব বরাবর। ওকে, ঠিক এটার উপরে হলো আমাদের ডান হাতটা থাকবে উপরে, এটার উপরে জাস্ট সিমেট্রিক্যালি রাখতে হবে, মিরর ইমেজের মতো রাখতে হবে। তারপরে আমরা নিচে বাম হাত দিয়ে উপরের দিকে চাপ দিব। প্রথমে তো ফিল করবো পালপেশন, দেন ব্যালটমেন্ট টেস্ট। সেটা হলো বাম হাত দিয়ে উপরের দিকে চাপ দিয়ে ডান হাতে লাগে কিনা। ওকে, এটা হলো ব্যালটমেন্ট কিনা। সো মানে কিডনি ইজ পালপেবল অ্যান্ড ব্যালটেবল। অনেক সময় শুধু পালপেবল বা শুধু ব্যালটেবল হতে পারে, তো আমরা এত কঠিন ডিসকাশনে যাব না। স্প্লিন ইজ পালপেবল, কিডনি ইজ পালপেবল অ্যান্ড ব্যালটেবল কিনা। পরে আবার অপোজিট সাইডে আবারও বাম হাত নিচের দিকে রাখবো। এবার এক্ষেত্রে থাকবে কি আমাদের যে লিটল ফিঙ্গার থাকবে হলো অ্যালং দ্য বর্ডার অফ দ্য বা জাস্ট বিলো দ্য 12 রিব এবং টিপগুলো থাকবে মিড লাইন বরাবর এইভাবে। ওকে, এবং ডান হাত উপরে থাকবে। প্রথমে ফিল করবো, দ্যাট মিনস পালপেট করবো, দেন বাম হাত দিয়ে নিচ থেকে উপরের দিকে প্রেশার দেবো। প্রেশার দিয়ে আমরা কিডনি পালপেট করার চেষ্টা করব। ওকে, এবার আসো অ্যাসাইটিস এক্সামিনেশনে। সেটা হলো আমাদের, আমি অ্যাসাইটিসটা একটু পরে বলি, আমি লিভার স্প্লিন এটা আর একটু শেষ করে নিই। সেটা হলো হেপাটোমেগালির কজ, তারপরে হলো স্প্লিনোমেগালির কজ এবং রেনোমেগালির কজ, এগুলো একটু জানা থাকতে হবে। ওকে, সেটা হলো গিয়ে হেপাটোমেগালির কজগুলো কী কী। ধরো তুমি একটা লিভার এক্সামিনেশন বললো, তুমি এটাকে বললা কি ডেসক্রিপশনটা এটা টেন্ডার ছিল, মার্জিনটা রেগুলার ছিল, সারফেস স্মুথ ছিল। ওকে, এই পেশেন্টের বেলায় হলো এটা কিভাবে বলবে। ওকে, এটা হলো একটা টেন্ডার লিভার যেটার মার্জিন রেগুলার বা শার্প এবং সারফেস স্মুথ। ওকে, এটার ডিফারেন্সিয়ালসকে কী বলতে, এটা স্যাররা খুব জিজ্ঞেস করে থাকেন। খুব বেশি না, অল্প কয়েকটা ডিফারেন্সিয়ালস মাথা রাখবে যেহেতু যদি টেন্ডার লিভার পাওয়া যায়। টেন্ডার লিভার বোঝার জন্য পেশেন্টের ফেসের দিকে তাকিয়ে থাকতে হয়, উইঞ্চিং করে কিনা। যে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, এটা খুব ইম্পর্টেন্ট। লিভার অ্যাবসেস, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস, তারপরে ওয়েলস ডিজিজ। আর খুব ইম্পর্টেন্ট একটা আমি বলি নেই, সেটা হলো আমি ওই সারফেস রেগুলার বলাতে, সেটা হলো হেপাটোমা, মানে হেপাটোসেলুলার কার্সিনোমা। ওইটাও তো কিন্তু টেন্ডার হয়, কিন্তু সারফেসটা এটার ক্ষেত্রে ইরেগুলার হবে। ওকে, রেগুলার ডিডি, আর ইরেগুলার বললে সাথে এটা রাখতে হয়। আর ইরেগুলার বললে হেপাটোমার পাশাপাশি তোমার আরও কয়েকটা ডিগ্রি মাথা চলে আসে, সেকেন্ডারি ডিপোজিটস, হাইড্রাটিক সিস্ট, পলিসিস্টিক লিভার, এগুলো চলে আসে। তবে যদি সেকেন্ডারিতে সাধারণত নন টেন্ডার হয়, প্রাইমারিতে ইউজুয়ালি টেন্ডার হয়। এটা আব্দুল্লাহ স্যারের বইতে একটু ভুল লেখা আছে। আব্দুল্লাহ স্যারের বইতে সেকেন্ডারিটাকে টেন্ডার লেখা আছে আর প্রাইমারিটাকে নন টেন্ডার, এটা একটু কারেকশন করে নেবে। ওকে, কাজে এইগুলো লিভার রিলেটেড কথাবার্তা। যদি তুমি স্প্লিনোমেগালি পাও, সারা যদি কজ জিজ্ঞেস করে, স্প্লিনোমেগালির আসলে হলো মাইল্ড, মডারেট আর হলো মেসিভ স্প্লিনোমেগালি, যেটা হলো মিড লাইনকে ক্রস করে এইভাবে ভাগ করে বইতে বলা আছে। সারা হয়তো এত নাও বলতে পারে, জাস্ট স্প্লিনোমেগালির কয়েকটা কজ বলো। কমন কথাগুলো আগে বলে নিব, ম্যালেরিয়া, কালাজ্বর, সিএমএল, মাইলোফাইব্রোসিস, পোর্টাল হাইপারটেনশন, লিম্ফোমা। ওকে, যদি এইচ কম হয়, হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, এই কজগুলো একটু মাথায় রাখবেন। যদি জাস্ট পালপেবল স্প্লিন থাকে, এটা সারা জানতে চান, জাস্ট পালপেবল স্প্লিনের কয়েকটা কজ, সেটা হলো যে এন্টেরিক ফিভার, তারপরে হলো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ভাইরাল ইনফেকশন, এগুলো হলো জাস্ট পালপেবল স্প্লিনের ডিফারেন্সিয়ালস। এছাড়া যেগুলোতে স্প্লিন মেসিভলি বড় হয়, এগুলো ইনিশিয়াল ফেজে স্প্লিন তো ছোটো থাকবে, তারপরেই বড় হবে। ওকে, দেন আবার আসে বাইলেটারালি পালপেবল অ্যান্ড ব্যালেটেবল যদি কিডনি পাওয়া যায়। এটার জন্য আসলে খুব কমন কজ হলো অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, বাইলেটারাল হাইড্রোনেফ্রোসিস। যদি রেনাল সেল কার্সিনোমা থাকে, এটাতে সাধারণত ইউনিলেটারাল টাইপ বিষয়। এগুলো হলো মোস্ট কমন কজ অফ রেনোমেগালি। ওকে, এবার আমি অ্যাসাইটিসে চলে আসি। অ্যাসাইটিসে আমরা দুইটা এক্সামিনেশন করা হয়। প্রথমে তো আসলে ইন্সপেকশনে বোঝা যায় ফ্ল্যাঙ্কস ফুল থাকে। ওকে, আম্বিলিকাসের স্লিটটা হলো টার্নটাসে স্লিট হয়ে যায় এবং আম্বিলিকাস ইভার্টেড হয়ে যেতে পারে, ইন্সপেকশনেই বোঝা যাবে। দেন আমরা পালপেশনে যাব, যদি স্প্লিন জিজ্ঞেস করে। ওকে, এক্ষেত্রে আমরা কী পাবো, শিফটিং ডালনেস এবং ফ্লুইড থ্রি টেস্ট করবো। শিফটিং ডালনেসটা আমরা কিন্তু এপিগেস্ট্রিয়াম রিজন থেকে, মানে জাস্ট বিলো দা স্টার্নাম থেকে আরম্ভ করি, কিন্তু বইতে আম্বিলিকাস থেকে 2 সাইডে দেওয়া আছে। আমরা উপর থেকে আরম্ভ করি, তোমরা উপর থেকে ওল্ড মেথডটাই ফলো করতে পারো। উপর থেকে এখান থেকে আমরা পারকাস করে আসবো, তারপরে এসে
রাইট বা লেফটে যাব, একদম যেখানে একদম ফ্ল্যাঙ্ক বরাবর যাব, যেখানে হাইস্ট ডাল পাবো ওখানে 10 সেকেন্ড ওয়েট করবো, পেশেন্টকে অপোজিট সাইডে ঘুরিয়ে দেবো, আবার ওখান থেকে পারকাস করে 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 আম্বিলিকাস পার হয়ে আবার অপোজিট সাইডে যেখানে হাইস্ট ডাল পাবো ওখানে যাব, 10 সেকেন্ড ওয়েট করবো, পেশেন্টকে অপোজিট সাইডে ঘুরিয়ে দিব, দেন আম্বিলিকাস এসে শেষ করবো। দ্যাট মিনস টোটাল 2.5 পেজ, 2.5 পেজ কিন্তু কমপ্লিট করতে হবে। অ্যাসাইটিস থাকুক অথবা না থাকুক, তুমি তোমার এক্সামিনেশনে পুরোটা কমপ্লিট করবে। ওকে, এটা হলো আমাদের কি শিফটিং ডালনেস। আর ফ্লুইড থ্রিল একদিকে হাত রাখবে, আরেকদিকে হলো টোকা দিব। বইতে এইভাবে লেখা আছে, যদি ফ্লুইড থ্রিল পাওয়া যায় তারপরে পেশেন্ট যদি ওরিয়েন্টেড থাকে পেশেন্টকে বলবো অথবা স্যারকে বলবো মাঝখানে আম্বিলিকাসের উপর হাত রাখার জন্য, তারপরে আবার টোকা। কিন্তু আমরা এটা করি না, আমরা করি কি শুরুতেই এক হাতে এক পাশে হাত রাখি, পেশেন্ট যদি বুঝে তার হাত আমরা বলি যে মিড লাইনে রাখতে, তারপর একদিকে আমরা থ্রিল করি, মানে টোকা দিই, ট্যাপিং করি, আর অপোজিট সাইডে থ্রিলটা ফিল হয়। ওকে, এটা হলো ফ্লুইড থ্রিল টেস্ট। তো এসআইটিসের মোস্ট কমন কজ কী কী আসলে? সিল্ড উইথ পোর্টাল হাইপারটেনশন, এটা আসলে আমরা খুব বেশি পেয়ে থাকি। এছাড়া হলো টিউবারকুলার পেরিটোনাইটিস বা ইন্টারঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি উইথ পেরিটোনিয়াল সিবলিং, এই তিনটাই হলো মোস্ট কমন কজ অফ এসআইটিস। আর অনেকগুলো কজ আছে, বই থেকে একটু দেখে নিলে তোমরা পারবে এগুলো। ওকে, তাহলে এই হলো অ্যাসাইটিস নিয়ে কথা বলতে। এবার যদি আমরা লোয়ার লিম্বে বসি, লোয়ার লিম্বে বলি, লোয়ার লিম্বে আসলে স্যাররা হলো জার্কগুলো খুব দিয়ে থাকেন, যে নি জার্কটা দেখাও, অ্যাঙ্কেল জার্ক অথবা প্ল্যান্টার দেখাও, এগুলোর একটু রুট ভ্যালুগুলো দেখে নিবে। মেনলি প্ল্যান্টার S1, অ্যাঙ্কেল জার্ক S1 S2, নি জার্ক লাম্বার 3 4, এগুলো বিভিন্ন বইতে আবার একটু অন্যরকমও থাকে। এটা গ্রসলি এভাবে মনে রাখলে বললে ভুল হবে না। আপার মোটর নিউরন সেন এবং লোয়ার মোটর নিউরন সেনের মধ্যে পার্থক্য কী, এটা একটু লাগে। দেন ফেশিয়াল নার্ভ এক্সামিনেশনটা স্যাররা খুব দূরে থাকেন, এটা কীভাবে করে এটা একটু দেখিয়ে দিই। প্রথমে পেশেন্ট তো ইন্সপেকশনে আসলে অনেক কিছু দেখা যায়, আমরা কিছু কোশ্চেন করি, এক্সামিনেশন করি। আমরা প্রথম কী বলি যে হলো যে ঘাড় বাঁকা না করে যে ছাদের দিকে এভাবে কপাল কুচকে থাকান, তাই এটা তার মানে হলো রিংলিং অফ দ্য আইব্রো। তারপরে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে কিনা তখন আমরা এটাকে খোলার চেষ্টা করি। ওকে, ধরো যে সাইডে লিশন ওই সাইডে কিন্তু চোখ বন্ধ হবে না। তারপরে হলো আমরা কি বলি, গাল ফুলান, আমরা এরকম করি, দাঁত দেখাইতে বলে। ওকে, ক্লিনচিং করতে, হ্যাঁ, তারপরে এরকম ক্লিনচ করতে বলি, এটা পার্টিসিপা মাসল দেখা হয়। তারপরে কোনো কানে কম বেশি শুনে কিনা, এটার জন্য আমরা দুই পাশে এরকম করে দেখি যে কোনো সাইডে কম বেশি শুনে কিনা। দেন টেস্ট সেন্সেশন অফ দ্য টাং অ্যান্ড টু দ্য টিপটা দেখা হয়। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো এখানে আপার মোটর লিশন আর লোয়ার মোটর নিউরন লিশন আছে যে 7th ক্রেনিয়াল নার্ভের বেলায়। যদি লোয়ার মোটর নিউরন লিশন হয় তাহলে সবগুলো আমরা ফাইন্ডিংস পাবো। দ্যাট মিনস যে সাইডে লিশন ওখানে আমাদের রিংলিং অফ দ্য ফোরহেড এটা লস হবে, এটা রিংলিং করতে পারবে না, আই ক্লোজ করতে পারবে না, এবং ফেস ডিভিয়েট করবে অপোজিট সাইডে। দ্যাট মিনস ফেসের লোয়ার হাফ এবং আপার হাফ দুটোই এফেক্টেড থাকবে। আর যদি আপার মোটর নিউরন লিশন হয় তাহলে শুধুমাত্র লোয়ার হাফ ইনভলভ থাকে, আপার হাফ ইনভলভ হয় না। কারণ আপার হাফে হলো বাইলেটারাল বাইকর্টিক্যাল ইনারভেশন থাকে। কারণ এক সাইডে যদি হলো ব্রেনে কোনো সমস্যা হয় তাহলে আপার মোটর নিউরন লিশনে আপার ফেসটা হলো স্পেয়ার্ড থাকে, মানে নর্মাল থাকে। আপার ফেস বলতে কোনটা বোঝায়, ফোরহেড এবং আই, এই দুটো জিনিস দেখা যায়। আইও ক্লোজ করতে পারবে, ফোরহেডও রিংলিংয়ে পাওয়া যায়, কিন্তু ফেস অপোজিট সাইডে ডেভিয়েটেড। স্ট্রোকের পেশেন্টে আমরা পাই, এটা পাই। ওকে, কিন্তু 7th ক্রেনিয়াল নার্ভ পলসির আসলে মোস্ট কমন কজ হলো বেলস পলসি। ওকে, লোয়ার মোটর নিউরন যে লিশনটা হয় বেলস পলসি মোস্ট কমন। ওইটাতে হলো যদি ধরো আমার এই সাইডে ধরো বেলস পলসি আছে, সো এই সাইডে আমাদের কী হবে, লস অফ রিংলিং অফ দ্য ফোরহেড এবং আই ক্যান নট বি ক্লোজড। বরং আমি যদি হলো অন অ্যাটেম্পটিং টু ক্লোজ দ্য আই রোল ওভার করবে উপরের সাইডে, হ্যাঁ, রোলড ওভার আপওয়ার্ডস, এটাকে বলে বেলসেন বলা হয়, এবং ফেস উইল বি ডেভিয়েটেড টু দ্য অপোজিট সাইড। বেলস পলসিটা আসলে ইডিওপ্যাথিক কজ, এটা আসলে কজ বের করা যায়নি, দেখা গেছে পোস্ট ভাইরাল ইনফেকশনের সাথে রিলেটেড। ইদানিং অনেক সময় ডায়াবেটিস মেলাইটিসের সাথে রিলেশন বলে, যেহেতু এটাতে অনেক নার্ভ পলসি হয়। এছাড়া রিলিভেন্ট যদি ফাইন্ডিংস দেখতে বলে তাহলে আমরা কি দেখি, করে প্যালেটে আমরা দেখি কোনো ভেসিকেল আছে কিনা, এক্সটার্নাল ইয়ারে কোনো ভেসিকেল আছে কিনা, বা কোনো ডিসচার্জ আছে কিনা। ডিসচার্জ কেন দেখি, CSM ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, এটাও একটা লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল নার্ভ পলসির কজ। আমরা জানি ফেশিয়াল ক্যানেল দিয়ে ফেশিয়াল নার্ভ আসে, সো এখানে কোনো ইনফেকশন হলে ওটা ইনফেক্টেড হয়ে যেতে পারে। এছাড়া রামজান সিনড্রোম বলতে একটা কথা আছে, ওখানে এরকম পেইনফুল ভেসিকেল পাওয়া যেতে পারে। সো এগুলো হলো রিলেভেন্ট ফাইন্ডিংস। এছাড়া এখানে স্কার মার্ক থাকে কিনা প্যারোটিড গ্ল্যান্ডের উপরে, যদি প্যারোটিড সার্জারি হয় একদিক দিয়ে ফেশিয়াল যেহেতু নার্ভ এমার্জ করে, সো এখানে কোনো ইনজুরি আছে কিনা,
এইগুলো ইম্পর্টেন্ট রিলিভেন্ট ফাইন্ডিংস হিসেবে। ওকে, এখানে স্যাররা একটা জিজ্ঞেস করে থাকেন যে হলো অ্যানাটমিক্যাল লোকেশন অনুযায়ী ফেশিয়াল নার্ভের লিশনগুলো বলো। যদি ইমার্জেন্স ফ্রম দ্য স্টাইলোমেস্টেড ফোরামেন হয় তাহলে শুধু মাসেলগুলো ইনভলভ থাকে। যদি প্রক্সিমাল টু ইটস এক্সিট ফ্রম ফেশিয়াল ক্যানেল হয় তাহলে মাসেলের পাশাপাশি পালপিব্রাল ফিশার এবং আপওয়ার্ড মুভমেন্ট এগুলো ইনভলভ হয়ে থাকে, তাই না? যদি উইদিন ফেশিয়াল ক্যানেল হয় তাহলে এটাকে আবার দুই ভাগে ভাগ করে বলি আমরা, বিলো কর্ডা টেম্পিনি এবং অ্যাবাভ কর্ডা টেম্পিনি। যদি বিলো কর্ডা টেম্পিনি হয় অনলি ফেশিয়াল পলস, যদি অ্যাবাভ কর্ডা টেম্পিনি হয় তাহলে কিন্তু ফেশিয়াল পলসের পাশাপাশি লস অফ টেস্ট সেন্সেশন এটাও কিন্তু পাওয়া যাবে। আর যদি প্রক্সিমাল টু নার্ভ টু স্টেপিডিয়াস হয় তাহলে অন্যান্য লিশনের পাশাপাশি হাইপার ইকুইসিসটাও পাওয়া যাবে। আচ্ছা, এটা একটু মাথায় রাখতে হবে যে উইদিন দ্য ফেশিয়াল ক্যানেল, বিলো কর্ডা টেম্পিনি, অ্যাবাভ কর্ডা টেম্পিনি অ্যান্ড প্রক্সিমাল টু মাসেল টু স্টেপিডিয়াস, এই তিনটা লিশনে কী কী হবে? বিলো কর্ডা টেম্পিনি অনলি ফেশিয়াল পলসি, অ্যাবাভ কর্ডা টেম্পিনি ফেশিয়াল পলসির সাথে টেস্ট সেন্সেশন লস। আর যদি প্রক্সিমাল টু স্টেপিডিয়াস হয় তাহলে এগুলোর সাথে হাইপার ইকুইসিসও পাওয়া যাবে। এই প্রশ্নটা অনেক সময় করে থাকেন ফেশিয়াল নার্ভ পলসি। ওকে, দেন লিম্ফ নোড এক্সামিনেশন, এটা স্যাররা অনেক সময় জিজ্ঞেস করতে যে দিস পেশেন্ট প্রেজেন্টেড উইথ সাম লাম্পস ইন দ্য নেক, প্লিজ এক্সামিন অথবা ডু অ্যাকর্ডিংলি, অথবা থাইরয়েড গ্ল্যান্ড এটা নিয়ে আসে। তো সেক্ষেত্রে যদি থাইরয়েড সোয়েলিং থেকে আমরা দেখবো একটা মিড গ্ল্যান্ড সোয়েলিং আছে, পেশেন্টের সামনে থেকে দেখেই আমরা পেশেন্টকে ঢোক গিলতে বলি, এটা এর সাথে মুভ করে কিনা, জিহ্বা বের করতে বলি, জিহ্বার সাথে বের হয়ে টাং বাইরে বের করলে এটা উপরের দিকে উঠে আসে কিনা। যদি এরকম হয় তাহলে এটাকে বলে থাইরোগ্লোসাল সিস্ট। এবং থাইরয়েড এবং থাইরোগ্লোসাল সিস্ট উভয়টাই হলো ডিগ্লুটেশনে মুভ করে, কিন্তু টাং যদি আমরা আউটওয়ার্ড মুভ করি এটা আপওয়ার্ড মুভমেন্ট হয় শুধুমাত্র থাইরোগ্লোসাল সিস্টে। ওকে, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড মুভ করবে না। তাহলে তারপর আমরা পিছনে চলে যাই, সাধারণত পিছনে গিয়ে আমরা কোনো একটা মাস থাকলে যা করি আর কি, মার্জিন, সারফেস, টেন্ডারনেস, ফিক্সিটি, ওকে, ওভারলাইং স্কিন, এগুলো দেখা হয় এবং পরে সামনে এসে পারকাশন করে এটার কোনো ইন্ট্রাথোরাসিক কোনো এক্সটেনশন আছে কিনা এটা দেখা হয়। ওকে, দেন স্টেথো দিয়ে কোনো আমরা ব্রুই পাই কিনা, থাইরয়েড ব্রুই পাই কিনা এটা আমরা এক্সামিন করি। যদি লিম্ফ নোড থাকে, লিম্ফ নোড এখনকার বইতে কয়েকটা সামনে থেকে বলছে, কয়েকটা পিছন থেকে, এত কঠিন না করে আসলে আমরা আগের মতোই করা যায়, পিছন থেকে এক্সামিনেশন করা যায়। জাস্ট স্ট্যান্ডার্ড বইতে এক্সামিন করে ফেললে হলো সাবমেন্টাল, সাবমেন্ডিবুলার এবং হলো প্যারোটিড রিজিয়ন, এদিকে সুপ্রাক্লাভিকুলার বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে যেটা থাকে স্কেলিনি লিম্ফ নোড, এটা কিন্তু একদম আঙ্গুল ভিতরে ঢুকিয়ে এক্সামিন করতে হয়, কিন্তু অ্যাট এ টাইম দুই সাইডে করা যায় না, অ্যাট এ টাইম এক সাইড করতে হয়। ওকে, এবং এক্সামিন করার পরে আমাদের যে ফর্মুলেটেড মেথড আছে এইভাবে করতে হবে। অক্সিপিটাল লিম্ফ নোড, পোস্টেরিয়র চেইন, এগুলো খুব দেখতে হয়। সো এই হলো আমাদের আসলে শর্ট টেস্ট ডিসকাশন। যদি সারা লিম্ফোডেনোপ্যাথির কিছু পথ জিজ্ঞেস করে, আমাদের দেশের প্রেক্ষিতে টিউবারকুলোসিস খুব কমন, এছাড়া লিম্ফোমা আছে, লিউকেমিয়া যেগুলো লিম্ফেটিক ভ্যারাইলি মানে ALL এবং CLL এগুলো তো হতে পারে, এছাড়া ভাইরাল ইনফেকশন, এছাড়া আদার্স কিছু কজ আছে। টিউবারকুলোসিস এবং লিম্ফোমা এই দুইটাই আসলে বেশি কমন কজ। এইগুলো আমাদের আসলে শর্ট টেস্ট রিলেটেড ডিসকাশন, আসলে আরও অনেক কিছুই আছে, আমি আজকে আর বিস্তারিত যাবো না। 3, 4, 6 যেমন ক্রেনিয়াল নার্ভ, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও স্যাররা দিয়ে থাকেন, এটা একটু বলে দিই। 6 ক্রেনিয়াল নার্ভ আসলে তোমরা মনে আছে SO4 এবং LR6 পড়েছিল। LR6 মিনস ল্যাটারাল রেক্টাস 6। সো যদি বলে যে 6 ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করো, তাহলে আমরা কি বলি যে আমার আঙ্গুলের দিকে তাকান, হ্যাঁ, এটা শুধুমাত্র ল্যাটারালি মুভ করি। ধরো আমি এটা মুভ করবো, ল্যাটারালিটির মতন মুভ হচ্ছে কিনা 6 ক্রেনিয়াল নার্ভ। SO4 সুপিরিয়র অবলিক, সুপিরিয়র অবলিক হলো অ্যাকচুয়ালি ইনফিরিয়রলি হলো কাজ করে, ইনফিরিয়র অবলিকলি। তাহলে আমরা কি করি, আমরা আঙ্গুলের দিকে তাকান, এটাকে মাঝখানে এনে নিচে নিয়ে আসি। ওকে, আমরা সুপিরিয়র অবলিক দিয়ে আসলে কি দেখি, টিপ অফ দ্য নোজ অ্যাকচুয়ালি, তাই না? আর ল্যাটারাল রেক্টাস দিয়ে দেখি আই। আর যদি হলো থার্ড ক্রেনিয়াল নার্ভ বলে তাহলে পুরোটাই আমরা এইচ টেস্ট করবো, তাই না? এই 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 পুরোটাই করে ফেলবো। আমরা দুই চোখ একসাথে করতে পারি, যদি কোনো চোখের সমস্যা মনে করে তখন ওই চোখটা সেপারেট করতে পারি। 2 আইস সেপারেটলি করাটাই বেটার। 3, 4, 6 ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন। ওকে, এটা পরীক্ষা দিয়ে থাকে। এছাড়া 8th ক্রেনিয়াল নার্ভ যেটা ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, এটা পরীক্ষা দিয়ে থাকে। এর মধ্যে হলো ওই যে ভেস্টিবুলার পার্ট যেটা টিম্পিনিক, এটা যে ইয়েতে টেস্ট করতে হয়, হিয়ারিং টেস্ট, এটা ইন্ডিতে বেশি লাগে, আমাদের মেডিসিন আসলে এখন এটা খুব বেশি ধরা হয় না। টিউনিং ফর্ক দিয়ে যে টেস্টটা, এটার কন্ডাক্টিভ ডিফনেস এবং সেন্সরি নিউরাল ডিফনেস দুটো ভালো করে পড়ে নিবে। কন্ডাক্টিভ ডিফনেস এবং সেন্সরি নিউরাল ডিফনেস এটা কিন্তু খুব ঝামেলা লাগে, একটু ভালোভাবে পড়ে না নিলে কিন্তু পরীক্ষা ঠিক মতন বলা যায় না। এই হলো আমাদের জিনিস আসলে এক্সামিনেশন রিলেটেড। এনিমিয়া, জন্ডিস এগুলো তো ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে।
এনিমিয়া, এক্সামিন দ্য এনিমিয়া, এক্সামিন এনিমিয়া এভাবে জিজ্ঞেস করলে, এনিমিয়া কিন্তু দুই হাতে, হ্যাঁ, দুই হাতের আমাদের যে থাম্ব আছে এটা দিয়ে হলো একসাথে আমরা এটা এক্সামিন করি, ওকে। আর আমরা জন্ডিসটা উপরের দিকে ধরি, হ্যাঁ, এটা হলো লোয়ার পালপিব্রাল ফিশারে আমরা এনিমিয়াটা দেখি, আর জন্ডিস কিন্তু এইভাবে ধরা, হ্যাঁ, উপরে আপার স্কেলার। এটা কিন্তু পরীক্ষা অনেক ভুল করে, কিন্তু আমরা অনেক সময় পরীক্ষাগুলোর দিকে মনে থাকে না। দেন আন্ডার সার্ফেস অফ দ্য টাঙ্গে কোনটা দেখে, আর হলো আমাদের ভেন্ট্রাল সার্ফেসে কোনটা দেখে। আন্ডার সার্ফেসে জন্ডিস দেখে, ভেন্ট্রাল সার্ফেসে এনিমিয়া দেখে। শুধু তাই না, লস অফ পেপিলও কিন্তু দেখা যায়। হাতের কোথায় এগুলো দেখে এনিমিয়া জন্ডিস? মেনলি পামার যে ক্রিজ বরাবর দেখে, কিন্তু এগুলো সারা জিজ্ঞেস করে, কিন্তু ভালোভাবে জানা না থাকলে কনফিডেন্সের অভাবে বলা হয় না। এগুলো একটু পড়ে নিব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, কোনো সমস্যা থাকলে জানাবে। আসলে এক্সামিনেশন মেথডগুলো আসলে দেখানো ভেরি ইম্পর্টেন্ট ছিল। এটা আজকে আসলে করোনার জন্য আসলে ভলান্টিয়ার পাওয়া যাচ্ছে না, বা ওরকম পেশেন্টও পাচ্ছি না, এই জন্য দেখাতে পারি নাই। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো এটা ভিডিও করে একবারে দিয়ে দিতে, এক্সামিনেশন রিলেটেড জিনিসগুলো। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।